আজকের বিষয় গতি ও তড়িৎচালক বল। গতি ও তড়িৎচালক বল আলোচনা করবার জন্য আমরা একটি চুম্বক ক্ষেত্র নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি একটি সুষম চুম্বক ক্ষেত্র আছে, যেটা আছে ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ এক্ষেত্রে চুম্বক ক্ষেত্র খাতা থেকে নিচের দিকে বা ভেতরের দিকে একটি চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এখানে চুম্বক ক্ষেত্রকে যেহেতু আমরা বি ভেক্টর দিয়ে দেখাই, বি এর ডাইরেকশন হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। এইবার এখানে কি করতে পারি, আমরা একটি ধাতব টুকরো রাখছি বা পরিবাহী রাখছি। ধরে নিচ্ছি একটি ধাতব টুকরো বা পরিবাহী আছে এখানে, যেটা এই বরাবর গতিশীল আছে। অর্থাৎ এটা যেহেতু ভি বেগ দেখানো হচ্ছে, এক্ষেত্রে আমরা কণার গতি ভিকে নিতে পারি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে যেহেতু ধাতব টুকরো, তাহলে এর মধ্যে কিছু ধনাত্মক আধানও থাকবে, কিছু ঋণাত্মক আধানও থাকবে, পুরোপুরিটা নিস্তড়িত থাকবে। ধরে নিচ্ছি দণ্ডের দৈর্ঘ্য আছে এল। এবার এখানে যদি আমরা একটা ধনাত্মক আধান কনসিডার করি আর একটা ঋণাত্মক আধান কনসিডার করি, তাহলে দেখা যাবে যে ধনাত্মক আধানটা এই চুম্বক ক্ষেত্রের দরুন ওপরের দিকে গমন করবে। অর্থাৎ দণ্ডটা যদি পি কিউ নেই, তাহলে ধনাত্মক আধান যাবে ওপরের দিকে, অর্থাৎ পজিটিভ জেড অক্ষে। পজিটিভ চার্জটা যাবে হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, আর নেগেটিভ চার্জটা যাবে হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটা যাবে কিভাবে? যাওয়ার জন্য এখানে আধানের উপর যে পরিমাণ চুম্বক বল কাজ করবে তার মানটা আমরা জানি লরেঞ্জ বল থেকে, সেটা হয় এফ এম ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবার সূত্র অনুযায়ী ভি আর বি এর পারপেন্ডিকুলারে প্রযুক্ত বল কাজ করবে। এবার যদি আমরা এটাকে এইভাবে দেখি, একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে পারি। ধরে নিচ্ছি এই নীল লাইনটা হচ্ছে কণার বেগ বা আধানের বেগ, লাল লাইনটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। অর্থাৎ লালের দিক বরাবর এক্ষেত্রে চুম্বক ক্ষেত্র প্রযুক্ত হচ্ছে, যেটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর, আর কণাটা যাচ্ছে হচ্ছে বা দণ্ডটার মুভমেন্ট আছে এক্স অক্ষ বরাবর। তাহলে এই নীল অংশটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিতে পারি। তাহলে এক্ষেত্রে ধনাত্মক আধানটার মুভমেন্ট হবে আমার জেড অক্ষ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। তাহলে এইটা ওয়াই অক্ষ আছে নিচেরটা, ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র, এক্স অক্ষ বরাবর দণ্ডের গতিবেগ, এবং এক্ষেত্রে আধানটা যাবে হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে ধনাত্মক আধান যাবে কিউপি বরাবর এবং ঋণাত্মক আধান যাবে পি কিউ বরাবর। তাহলে পজিটিভ আধানের মুভমেন্ট হবে কিউপি বরাবর এবং ঋণাত্মক আধানের মুভমেন্ট হবে পি কিউ বরাবর। তাহলে যখনই ধনাত্মক আধান এই দিকে শিফট হয়ে যাবে এবং এই দিকে ঋণাত্মক আধান শিফট হয়ে যাবে, আমরা বলতে পারি এক্ষেত্রে একটা বিভব প্রভেদ বা পি থেকে কিউর দিকে একটি ক্রমবর্ধমান তড়িৎচালক বলের সৃষ্টি হবে। অর্থাৎ এই ধনাত্মক আর ঋণাত্মকের জন্য এই দিক বরাবর, অর্থাৎ পি থেকে কিউ বরাবর একটি তড়িৎচালক বলের সৃষ্টি হবে বা ক্রমবর্ধমান তড়িৎচালক বলের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে একটা বিভব প্রভেদেরও সৃষ্টি হবে। তাহলে কিউ পরিমাণ আধানের উপর প্রযুক্ত বল, অতএব কিউ পরিমাণ আধানের উপর প্রযুক্ত বল যদি এফ ই ধরি, এফ ই ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিউ ইন্টু ক্যাপিটাল ই। এটা আমরা আগেই পড়ে এসেছি, এটা 1 নম্বর সমীকরণ নিতে পারি। এবং যেটা চুম্বক বল ছিল, এটাকে 2 নম্বর নিচ্ছি। চুম্বকের জন্য যে পরিমাণ বল কাজ করছিল সেটাকে আমরা এফ এম নিলে এফ এম ইকুয়ালস টু হয়ে যাবে কিউ ইন্টু ভি ক্রস বি। এখন কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান যখন চুম্বক বলের সাথে সমান হয়, অর্থাৎ এফ ই শর্ত নিতে পারি মড অফ এফ ই ইকুয়ালস টু যখন মড অফ এফ এম হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কিউ ইন্টু মড ই ইকুয়ালস টু কিউ ইন্টু মড অফ ভি ক্রস বি। বোথ সাইড কিউ ক্যান্সেল করলে পেয়ে যাব মড ই ইকুয়ালস টু মড অফ ভি ক্রস বি।
এবার যেহেতু আমরা জানি ভি পারপেন্ডিকুলার টু বি, চিত্র অনুযায়ী ভিটা কি আছে, চুম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার আছে, অর্থাৎ ভিটা আছে এক্স অক্ষ বরাবর এবং চুম্বক ক্ষেত্র আছে ওয়াই অক্ষ বরাবর, তাই এদের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার জন্য আমরা এটাকে লিখতে পারবো ক্যাপিটাল ই ইকুয়ালস টু ভি ইন্টু বি। এক্ষেত্রে ভিটা হচ্ছে কণার বেগ, এটাকে স্মল হরফেও দেওয়া যেতে পারে। এখান থেকে আমরা যেতে চাইছি তড়িৎচালক বলের রাশিমালায়। তাহলে পি ও কিউ প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয়, অর্থাৎ এইটার মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয়, ক্যাপিটাল ভি নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো, আর দণ্ডের দৈর্ঘ্য আমরা এল নিয়ে রেখেছি, তাহলে এক্ষেত্রে আমরা বিভব প্রভেদ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু লিখতে পারি ক্যাপিটাল ই ইন্টু স্মল এল, বা ক্যাপিটাল ই এর মান বসালে ক্যাপিটাল ভি ইকুয়ালস টু পেয়ে যাবে স্মল বি ক্যাপিটাল বি ইন্টু স্মল এল। এইটা হয়ে যাবে এক্ষেত্রে আমার তড়িৎচালক বলের রাশিমালা। বা এটাকে আমরা লিখতে পারবো ক্যাপিটাল ভি সমান স্মল ই ইকুয়ালস টু স্মল ভি বি ইন্টু এল, বা লেখা যেতে পারবে স্মল ই ইকুয়ালস টু বি এল ইন্টু স্মল ভি। তাহলে এইটা হয়ে যাবে আমাদের তড়িৎচালক বলের সমীকরণ বা রাশিমালা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি। এইবার ব্যাপার হচ্ছে যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি না হয়, নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, সেক্ষেত্রে এটা কী নেব? সেক্ষেত্রে যেহেতু আমরা এফ এম ইকুয়ালস টু নিয়েছিলাম কিউ ইন্টু ভি ক্রস বি, তাহলে এইটা যদি ভেঙে দেই এটাকে লিখতে পারবো কিউ ভি বি সাইন অফ থিটা। তাহলে এখানে একটি থিটা পার্ট থাকবে, সেক্ষেত্রে আমরা স্মল ই ইকুয়ালস টু লিখতে পারবো ভি বি এল সাইন থিটা, বা লিখতে পারবো স্মল ই ইকুয়ালস টু বি এল ভি সাইন অফ থিটা। তো এইটা তড়িৎচালক বলের ক্ষেত্রে ফাইনাল এক্সপ্রেশন আসবে। তাহলে কোন কোন বিষয়ের উপর এই তড়িৎচালক বলটা নির্ভর করছে সেটা দেখব। তাহলে নির্ভরশীলতা লিখতে পারি কার? স্মল ই এর। তাহলে প্রথম পয়েন্ট লিখতে পারি ই প্রপোর্শনাল টু বি, অর্থাৎ চৌম্বক আবেশের সমানুপাতিক হবে। বি এর সমানুপাতিক মানে বি এর মান যত বাড়বে সেক্ষেত্রে ই এর মানও বাড়বে। 2 নাম্বার নিতে পারি পরিবাহীর দৈর্ঘ্য, অর্থাৎ ই প্রপোর্শনাল টু এল। 3 নাম্বার নিতে পারি বেগ কতটা আছে, ই প্রপোর্শনাল টু ভি। আর 4 নাম্বার হচ্ছে কত কোণে ওটাকে ছেদ করবে, অর্থাৎ থিটার উপর, তাহলে ই প্রপোর্শনাল টু সাইন অফ থিটা। তাহলে এখান থেকেও দুটো শর্ত আসবে। প্রথম নিতে পারি যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তার ক্ষেত্রে ই ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ দণ্ডটা যদি এক্ষেত্রে 0 ডিগ্রি কোণ করে গতিশীল থাকে, কার সাথে? চুম্বক ক্ষেত্রের সাথে, অর্থাৎ দণ্ডটা যদি ওয়াই অক্ষ বরাবর গতিশীল থাকতো তার ক্ষেত্রে তড়িৎচালক বলের মানটা 0 হয়ে যেত। 2 নাম্বার নিতে পারি যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে ই ইকুয়ালস টু হয়ে যাবে বিএলভি, বা এক্ষেত্রে এটাই হয়ে যাবে ই এর ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান, যার মানটা হচ্ছে বিএল ইন্টু ভি। তাহলে ফাইনাল এক্সপ্রেশন থেকে আমরা পেলাম স্মল ই ইকুয়ালস টু বি এল ভি সাইন অফ থিটা। তাহলে এটার একটা আমরা এক্সাম্পল নিতে পারি। এক্সাম্পল নিচ্ছি, ধরে নিচ্ছি একটি উড়োজাহাজের ডানা দুটির প্রান্তবিন্দুর দূরত্ব 5 মিটার। ধরে নিচ্ছি একটি উড়োজাহাজ আছে, এর দুটো ডানার প্রান্তবিন্দুর মধ্যে যে দূরত্বটা আছে, অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত, এটা আছে 5 মিটার। তাহলে উড়োজাহাজটি যদি 360 কিলোমিটার পার ঘন্টায় যায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা এল ইকুয়ালস টু নিতে পারি 5 মিটার। এবার উড়োজাহাজের বেগ আমরা নিচ্ছি ভি ইকুয়ালস টু 360 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি। তাহলে 360 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড সমান এটা হয়ে যাবে 100 মিটার পার সেকেন্ড। এবার ভূচুম্বক ক্ষেত্রের মানটা যদি, ভূচুম্বক ক্ষেত্রের মান এক্ষেত্রে যদি আমরা বি ধরি, বি ইকুয়ালস টু নিতে পারি 4 ইন্টু 10⁴ ওয়েবার পার মিটার স্কোয়ার, এবং ওই স্থানের বিনতি কোণ, বিনতি কোণ নিচ্ছি, বিনতি কোণ আগেই আমরা আগের ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি। এক্ষেত্রে বিনতি কোণের মানটা আমরা নিচ্ছি 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই ডানার দু প্রান্তের মধ্যে তড়িৎচালক বল কতটা আসবে? তাহলে তড়িৎচালক বলের সমীকরণ অনুযায়ী ই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের বিএলভি
সাইন অফ থিটা মান বসাতে পারি। বি এর মান 4 × 10⁻⁻4 ইন্টু মিটারে এসআইতে বসে যাচ্ছে 5 ইন্টু ভি 100 আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। সাইন 30-র মান আমরা জানি হাফ। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি এর মান মোটামুটি আসবে 0.1 ভোল্ট। অর্থাৎ কোনো একটি এরোপ্লেন যদি ভূচুম্বক ক্ষেত্রকে 30 ডিগ্রি বিনতি কোণের জন্য ছেদ করে, সেক্ষেত্রে তার ডানা দুইটির দুপ্রান্তের মধ্যে যে পরিমাণ তড়িৎচালক বল উদ্ভব হবে তার মান হয়ে যাবে 0.1 ভোল্ট। নেক্সট আমরা আলোচনা করব সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহী প্রান্তের মধ্যে ইএমএফ বা তড়িৎচালক বল কতটা আসবে। ধরে নিচ্ছি একটি দণ্ড আছে এইরকম, যেটা ও বিন্দুর সাপেক্ষে স্থির কৌণিক বেগ ওমেগা নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। অর্থাৎ যদি আমরা ছবিটা বানাই, ধরে নিতে পারি এটা এই টাইপের একটি বৃত্তাকার পথে এক্ষেত্রে ঘুরছে। তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য আমরা ক্যাপিটাল এল নিতে পারি। এবার ও বিন্দুর সাপেক্ষে কোনো একটা সময় আমরা এখানে একটি ক্ষুদ্র অংশ ধরছি যেটা আছে ডিএক্স, এবং ও বিন্দু থেকে এটার দূরত্ব আমরা নিয়ে নিচ্ছি এক্স, এবং এটার এই দিক বরাবর যে দ্রুতি বা বেগ আছে সেটার মান আমরা ধরে নিচ্ছি স্মল ভি। তাহলে এক্ষেত্রে এটার জন্য আমরা ক্যালকুলেশন করব যে এই দুই প্রান্তের মধ্যে কি পরিমাণ তড়িৎচালক বল আসবে। তাহলে পরিবাহী ও বিন্দুর থেকে এক্স দূরত্বে ডিএক্স একটি ক্ষুদ্র পোর্শন বা অংশ আমরা নিয়েছি। তাহলে কল্পনা করা যাক ভি বেগে চুম্বক ক্ষেত্রে সমকোণে গতিশীল। তো এক্ষেত্রে একটি চুম্বক ক্ষেত্র আছে এবং এই চুম্বক ক্ষেত্রের দিক আছে এই রকমভাবে, খাতার তল থেকে বাইরের দিকে ধরে নিচ্ছি একটি চুম্বক ক্ষেত্র আছে, এইভাবে একটি চুম্বক ক্ষেত্র ধরে নিচ্ছি। সুষম চৌম্বক ক্ষেত্র খাতার থেকে বাইরের দিকে আছে। যেই সুষম চৌম্বক ক্ষেত্রে কি হচ্ছে, এই দণ্ডটা ঘুরছে। তাহলে প্রথমে আমরা এই ডিএক্স পোর্শনের জন্য ক্যালকুলেশন করব। তাহলে এই ডিএক্স পোর্শনের জন্য যে পরিমাণ তড়িৎচালক বল আসবে তার মানটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে তার মান যদি আমরা ডিই ধরি, তাহলে আগের সমীকরণ অনুযায়ী বিএলভি থেকে আমরা লিখতে পারি এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান বি, এর বেগ আছে ভি এবং এর দৈর্ঘ্যটা আছে ডিএক্স। তাহলে এইটা হয়ে যাবে চুম্বক ক্ষেত্রের মান। এইবার আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর হয়, এখানে আর না নিয়ে আমরা এক্স নিতে পারি, কারণ এক্স দূরত্বে ডিএক্স অংশটা অবস্থিত। তাহলে এক্ষেত্রে ডিই ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি ওমেগা এক্স ইন্টু ডিএক্স। এবার সমগ্র অংশ অর্থাৎ পুরো দণ্ডটা 0 to L এর জন্য যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। আমরা নিতে পারি ইন্টিগ্রেশন বোথ সাইড। তাহলে লিমিট বসাবো, এটা নিচ্ছি 0 to E, এর লিমিট নিচ্ছি 0 to ক্যাপিটাল L। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে স্মল ই পাবো, এটা হয়ে যাবে বি ওমেগা ইন্টু x²/2। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী লিমিট নিতে পারি 0 to L। তাহলে এক্ষেত্রে স্মল ই ইকুয়ালস টু পেয়ে যাব হাফ ইন্টু বি ওমেগা L²। এটা হয়ে যাবে তড়িৎচালক বলের রাশিমালা। এবার যদি আমরা এবার তড়িৎ প্রবাহ বের করতে চাই, তড়িৎচালক বল থেকে তড়িৎ প্রবাহে আসা সেরকম কোনো ব্যাপার নেই, আমরা ওহমের সূত্র নিতে পারি। ওহমের সূত্র অনুযায়ী ভি সমান হয় আই ইন্টু ক্যাপিটাল আর। আবার আমরা ভি সমান একটু আগে প্রমাণ করেছি বি এল ভি, যেখানে থিটা ইকুয়ালস টু আমরা নিয়েছি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো সমীকরণকে যদি ইকুয়াল করি আমরা লিখতে পারবো আই ক্যাপিটাল আর ইকুয়ালস টু বি এল ভি, আর এখান থেকে আমরা প্রবাহ আই ইকুয়ালস টু পেয়ে যাব বি এল ভি বাই ক্যাপিটাল আর। এটা হয়ে যাবে তড়িৎ প্রবাহের সমীকরণ। নেক্সট আমরা নেব ফ্লেমিংসের দক্ষিণস্থ নিয়ম। ফ্লেমিংসের দক্ষিণস্থ নিয়ম বলছে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে, অর্থাৎ এটা যদি ডান হাতের হিসাবে আমরা তুলনা করি, এক্ষেত্রে আমরা নিচ্ছি এটাকে তর্জনী, এটা মধ্যমা এবং এই লাল রিফিলটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। তাহলে ডান হাতের এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সাথে 90 ডিগ্রিতে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ এই দিক বরাবর যদি এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ বি নির্দেশ করে, তাহলে এবং
এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ এই লাল রিফিলটি যদি এক্ষেত্রে গতির অভিমুখ নির্দেশ করে, অর্থাৎ এই দিক বরাবর যদি কণার বেগ ভি থাকে তবে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ হয়ে যাবে এই দিক বরাবর, অর্থাৎ এই ছবি অনুযায়ী এই দিক বরাবর আমরা তড়িৎচালক বল স্মল ই নিতে পারি। রিপিট করছি, ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী ও মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তবে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে, অর্থাৎ এক্ষেত্রে এই দিক বরাবর আবিষ্ট তড়িৎ প্রবাহ আই দিয়ে এটাকে নির্দেশ করছি, আই পেয়ে যাব আমরা বা আই বের করতে পারি। তাহলে কোন দিকে কি থাকলে কিভাবে আরেকটা দিক আসবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তিনটা 90 ডিগ্রি হলে এই দিক বরাবর বি হবে, ঠিকটা 90 ডিগ্রিতে যদি ভি থাকে তাহলে এই দুটো 90 ডিগ্রিতে নিচের দিক বরাবর এক্ষেত্রে আবিষ্ট প্রবাহ আই আসবে। নেক্সট আমরা নেব ঘূর্ণি প্রবাহ বা এডি কারেন্ট। তো এডি কারেন্টের ব্যাপারটা হচ্ছে কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহী সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলা হয়। অর্থাৎ ধরে নিচ্ছি এখানে আমরা একটা ব্লকের মতো এরকম একটি ব্লক আছে, এই ব্লকটা যদি কোনো একটা চুম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতিতে থাকে, এক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের ডাইরেকশান আমরা এই দিক বরাবর নিচ্ছি, ধরে নিচ্ছি এটা চুম্বক ক্ষেত্রের ডাইরেকশান, তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখে এটার যদি আপেক্ষিক গতি থাকে এখানে লুপের মতো একটি প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ এর ভিতরে এরকম যদি আমরা কতগুলো লুপ কনসিডার করি এরকম লুপে কিছু প্রবাহ আসবে। তো এই যে এই প্রবাহগুলোকেই বলা হবে এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহ। সংজ্ঞা রিপিট করছি, কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলা হয়। এবার যেহেতু এখানে একটি ঘূর্ণি প্রবাহ আসছে আই, তাহলে বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি এর আপেক্ষিক গতি থাকে এই আয়ের দরুন এই পরিবাহীর ভিতর একটি তাপ উৎপন্ন হতে পারে। তাপ কেন উৎপন্ন হবে? জুলের সূত্র অনুযায়ী আমরা জানি H=I² RT, এই সূত্র অনুযায়ী এখানে একটি তাপ উৎপন্ন হবে। এবার এই তাপের মানটা যদি খুব বেশি হয় সেক্ষেত্রে এই ধাতুটা গলে যেতে পারে বা এটাকে আমরা অন্য কোনো পারপাসেও ব্যবহার করতে পারি। যেমন এর কিছু ব্যবহার ইন্ডাকশান মোটর, আবেশ কুকার বা যেটা ইন্ডাকশান কুকার বলা হচ্ছে, বৈদ্যুতিক ব্রেক, এইসব যন্ত্রে কী হয় এই ব্যাপারটা আসে বা এটাকে কাজে লাগানো হয়। তাহলে এখানে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা সব ক্ষেত্রে আমার কাজে লাগবে এমন ব্যাপার নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা আমার শক্তির ব্যয় হিসাবেও ধরা হয় বা যন্ত্রকে নষ্ট করবারও ক্ষমতা রাখে, যেখানে যেখানে আমার কাজে লাগবে। যেমন এক্সাম্পল নিতে পারি, ধরে নিচ্ছি দুটো আকরিক আছে বা একটি মিশ্রণ আছে যাতে তামা আছে, কপার আর আয়রন আছে বা লোহা আছে, মানে একটি মিশ্রণ আছে যাতে কপার আর আয়রন মিক্সড অবস্থায় আছে। এবার এই স্যাম্পেলটাকে যদি আমরা কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি দেই তাহলে এখানে একটি লুপ প্রবাহ আসবে বা ঘূর্ণি প্রবাহ আসবে। ঘূর্ণি প্রবাহের জন্য বলতে পারি এখানে একটা তাপমাত্রা বাড়তে থাকবে বা স্যাম্পেলটা ধীরে ধীরে গরম হতে থাকবে। তাহলে আমরা জানি যে কপারের গলনাঙ্ক আয়রনের তুলনায় বেশি, তাহলে ওই তাপ উৎপন্ন হতে হতে একটা সময় কী হবে, কপারটা গলে যাবে বা মেল্ট হয়ে বেরিয়ে আসবে এবং আয়রনটা ওখানে রয়ে যাবে। এইভাবে এই আকরিক বা মিশ্রণ থেকে আমি কপার আর আয়রনকে আলাদা করতে পারি। এইভাবে ঘূর্ণি প্রবাহটাকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু বেশ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে এই ঘূর্ণি প্রবাহটা আমার প্রয়োজন নেই, যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে। ট্রান্সফরমারে যদি এরকম মাত্রাতিরিক্ত তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে ঘূর্ণি প্রবাহ আমার কোনো কাজে আসবে না। তাহলে সেক্ষেত্রে আমি এই ঘূর্ণি প্রবাহটাকে কমাবো কীভাবে? কমাবার জন্য যেটা করতে পারি, যে ঘনকটা নেওয়া হয়েছিল ওটা ঘনকের আকারে না নিয়ে আমরা অনেকগুলো ছোট ছোট পাতলা প্লেট দিয়ে ওই ঘনকটাকে তৈরি করতে পারি। ধরে নিচ্ছি এটা ওই ঘনকটা আছে, এবার এটাকে আমরা অনেকগুলো পাতলা পাতলা ল্যামিনেটেড প্লেট দিয়ে এটাকে আমরা তৈরি করতে পারি। ধরে নিচ্ছি এইভাবে 4খানা প্লেট দিয়ে এটাকে তৈরি করছি, তাহলে প্রতিটা প্লেটের জন্য এই ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহ আসবে। তাহলে এটার জন্য ঘূর্ণি প্রবাহ এইভাবে, এটার জন্য এইভাবে, এইভাবে প্রতিটায় আমরা একটা করে লুপ দেখতে পাবো।
তাহলে এখানে দেখা যাচ্ছে এই লুপের জন্য যদি প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এই লুপের জন্য প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে এটা এই দিকে হয়ে যাবে, এটার জন্য ঘড়ির কাঁটার দিকে এইভাবে আসবে, এটার জন্য এটা এইদিকে, এটা এইদিকে। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে এই যেখানে যেখানে কানেকশান আছে বা জয়েন্টগুলো আছে সেখানে প্রবাহের দিকটা উল্টো, অর্থাৎ এই প্রবাহের এফেক্ট এর জন্য প্রশমিত হবে বা উল্টোটা। তাহলে এর ভেতরে যত প্রবাহ আছে তারা পরস্পরকে প্রশমিত করে দিবে, একমাত্র এই বাইরের প্রবাহের জন্য আমার কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটা অন্য পদ্ধতি মেনে ওটাকে ঠান্ডা রাখা সম্ভব। তাহলে কি করা যাচ্ছে, আমার উৎপন্ন তাপের পরিমাণ কমে যাচ্ছে। তো এইভাবে কি করতে পারি আমরা, এই এডি কারেন্ট বা ঘূর্ণি প্রবাহের যে এফেক্ট তাপ উৎপাদনের ক্ষেত্রে যে তার ফলাফল সেটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে ঘূর্ণি প্রবাহের সংজ্ঞা কী রইল? সংজ্ঞা হচ্ছে, বা বলতে কি বোঝো যদি কোশ্চেন আসে, সেটা আমরা বলতে পারি কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলা হয়।